হ্যালো এভরিওয়ান, আজকে আমরা অষ্টম অধ্যায়ের 4 নাম্বার সৃজনশীল প্রশ্নের সমাধান দিব। তো 4 নাম্বার সৃজনশীল প্রশ্নে 3টি লেনদেন রয়েছে যেগুলো খুব কনফিউশন, যে এইগুলা আসলে কোথায় যাবে বা এটা নিয়ে বিভিন্ন মতভেদ রয়েছে। সেই মতভেদ আমি ক্লিয়ার করে দেওয়ার জন্য আজকে তোমাদের জন্য হাজির হয়েছি। তো বুঝতেই পারছো আজকের ক্লাসটি কিন্তু খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আশা রাখি সবাই ধৈর্য সহকারে সাথে থাকবে এবং ক্লাসটাকে এনজয় করবে। তো 4 নাম্বার সৃজনশীল প্রশ্নের কি কি প্রশ্ন চাইছে আগে দেখে নিই। 3টি প্রশ্ন যে রয়েছে। ক নম্বর প্রশ্ন বলছে নগদান বইতে লিপিবদ্ধ হবে না, এরূপ লেনদেন সাধারণ জাবেদায় লিখো ব্যাখ্যা ব্যাখ্যা ব্যতীত। তার মানে কি, এখানে অনগদ যে লেনদেনগুলা রয়েছে সেগুলা আমরা জাবেদায় তৈরি করব এবং সেটা ব্যাখ্যা ব্যতীত তৈরি করব সাধারণ জাবেদা। হ্যাঁ, তার মানে আমরা লেনদেনগুলো বিশ্লেষণ যখন করব তখন ফাইন্ড আউট করে ফেলবো। খ নম্বর প্রশ্ন বলছে মার্চের 1 থেকে মার্চের 11 তারিখের লেনদেন দ্বারা ফেরদৌস ট্রেডার্সের 1 গড়া নগদান বই প্রস্তুত করো। 1 গড়া নগদান বই খুব সহজ একটা বিষয়। নগদ প্রাপ্তি হলে ডেবিট পাশে, নগদ প্রদান হলে ক্রেডিট পাশে। হ্যাঁ, গ নম্বর প্রশ্ন বলছে প্রারম্ভিক হাতে নগদ 40,000 টাকা এবং ব্যাংক জমাতিরিক্ত 15,000 টাকা, ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন বলেছে। হ্যাঁ, তার মানে কি, এটা ব্যালেন্স শিটে দিয়ে ক্রেডিট পাশে ব্যাংকের কলামে বসাইতে হবে। ধরে মার্চের 12 তারিখ থেকে 30 তারিখে লেনদেন দ্বারা 2 গড়া নগদান বই প্রস্তুত করো। তাহলে 2 গড়া নগদান বই প্রস্তুত করতে বলছে। তো 2 গড়া নগদান বইতে নগদ এবং ব্যাংক কলাম থাকে, তাই না? নগদ এবং ব্যাংক প্রাপ্তি হলে ডেবিট পাশে, আর নগদ অথবা ব্যাংক থেকে টাকা কমে গেলে ক্রেডিট পাশে বসাইতে হয়। তো এইগুলো হলো প্রশ্ন। এখন আমরা লেনদেনগুলো বিশ্লেষণ করার চেষ্টা করব বা পড়ব। হ্যাঁ, মার্চের 1 তারিখ দেখো কি বলা আছে। ফেরদৌস ট্রেডার্সের 2025 সালে মার্চ মাসের লেনদেন সমূহ নিম্নরূপ। মার্চের 1 তারিখ নগদ জের 7,500 টাকা। ওকে, 7,500 টাকা এই নগদ জের, এটা কিন্তু খ নম্বর প্রশ্নের জন্য আমার লাগবে, তাই না? কারণ খ নম্বর প্রশ্ন বলছে মার্চের 1 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত লেনদেনগুলা দিয়ে 1 গড়া নগদান বই তৈরি করো। তো এখানে ব্যালেন্স বিডি দিয়ে 7,500 টাকা লাগবে। মার্চের 4 তারিখে বলা আছে সুমন ট্রেডার্স হতে 5% বাট্টায় নগদে ক্রয় করা হলো 4,000 টাকা। দেখো এই 5% বাট্টা, এটা কি নগদ বাট্টা না কারবারি বাট্টা? হ্যাঁ, নগদ বাট্টা কি আবার কারবারি বাট্টা কি, এটাও প্রশ্ন করতে পারো। তো নগদ বাট্টা হলো পাওনাদারের কাছ থেকে টাকা দ্রুত আদায় করার জন্য যে ছাড় দেওয়া হয় সেটি হলো নগদ বাট্টা। আর কারবারি বাট্টা হলো পণ্য বিক্রয় করার সময় পণ্য বেশি বিক্রয় করার জন্য যে ছাড়টা দেওয়া হয় সেটি হলো কারবারি বাট্টা। অর্থাৎ বিক্রয় করার সময় ইনস্ট্যান্টলি যে ছাড় দেওয়া হয় সেটি হলো কারবারি বাট্টা, আর পাওনা টাকা দ্রুত আদায় করার জন্য যে ছাড় দেওয়া হয় সেটি হলো নগদ বাট্টা। তো কারবারি বাট্টার নামে কোনো হিসাব হয় না। কারবারি বাট্টা যেহেতু ইনস্ট্যান্ট লেনদেনের সাথে সম্পৃক্ত, সেহেতু ওই বাট্টার টাকাটা বাদ দিয়ে বাকি হিসাবটা করতে হয়। তো এখানে 4,000 টাকা পণ্য ক্রয় করেছো, এর মধ্যে 5% বাট্টা পেয়েছো, এটা হলো কারবারি বাট্টা। এই 4,000 থেকে 4,000-এ 5% 200 টাকা বাদ দিলে 3,800 টাকা হবে। এই 3,800 টাকা ক্রয় হিসাবে লিখতে হবে তোমাকে। হ্যাঁ, তো বাকি 200 টাকা বাট্টার ঘরে কিন্তু বসানো যাবে না, কারবারি বাট্টার নামে কোনো হিসাব হয় না। তো এটা বাট্টার ঘরে, নগদান বইয়ের বাট্টার ঘরে শুধুমাত্র নগদ বাট্টাই আসে। হ্যাঁ, কারবারি বাট্টা আসে না। তাইলে এই কারবারি বাট্টা কিন্তু আসবে না। তো এই 4,000 টাকা 5% বাদ দিলে 3,800 টাকা হয়, 3,800 টাকা হয়। এই 3,800 টাকা নগদে পরিশোধ করা হয়েছে। যেহেতু এখানে নগদে উল্লেখ আছে, যদিও প্রতিষ্ঠানের নাম উল্লেখ আছে, তবে নগদ উল্লেখ থাকলে প্রতিষ্ঠানকে আর চেনার দরকার নেই। হ্যাঁ, এরপরে দেখো মার্চের 8 তারিখে বলা আছে পণ্য বিক্রয় করা হলো 5,000 টাকা, 15,000 টাকা। তাহলে 15,000 টাকা বিক্রয় করে নগদ টাকা পাইছো, নগদ প্রাপ্তি, এটা ডেবিট পাশে যাবে। ব্যবসায় ব্যবহারের জন্য 3,000 টাকা শেয়ার ক্রয়, শেয়ার ক্রয়কে আসবাবপত্র হিসাব ধরতে হবে। ঠিক আছে, আসবাবপত্র হিসাব ধরে এটি টাকা চলে গেছে, তাহলে ক্রেডিট পাশে যাবে। মার্চের 11 তারিখে ব্যবসায় মালিক অতিরিক্ত মূলধন আনলেন 45,000 টাকা, অতিরিক্ত মূলধন আনলেন, তার মানে কি ব্যবসা কিন্তু টাকা পাইলো এবং মালিক টাকা দিল। তাহলে মালিক টাকা দিলে মূলধন হয়, মালিক টাকা নিলে উত্তোলন হয়। হ্যাঁ, তাহলে মালিক টাকা দিয়েছে, তাহলে মূলধন হিসাব লিখতে হবে। মার্চের 12 তারিখে বলা আছে রাজু ট্রেডার্স থেকে 15,000 টাকা নগদে এবং 25,000 টাকা চেক প্রাপ্তি। তাইলে রাজু ট্রেডার্সের কাছ থেকে চেক নগদ পাইছো 15,000 টাকা এবং 25,000 টাকা চেক প্রাপ্তি হয়েছে, তাহলে মোট 40,000 টাকা পাইছো, এটা ডেবিট পাশে যাবে। নাফিস ব্রাদার্স হতে পণ্য ক্রয় 25,000 টাকা, যার 50% নগদে। দেখো 50% নগদে, তার মানে কি এই যে 50% যে নগদে আর বাকি 50%
কিসে আছে সেটা বলা নাই, তো এখানে প্রতিষ্ঠানের নাম উল্লেখ আছে, তার মানে বাকিতে। হ্যাঁ, তাইলে 15 তারিখে লেনদেনটা এক গড়া নগদান বইতে যাবে, তাইলে অনগদ লেনদেন হবে। এখানে পুরাটাই কিন্তু হবে না, 25,000 টাকায় হবে না, এর মধ্যে 50% নগদে হয়েছে, তাহলে 25,000 টাকার 50% কত হবে? 12,500, এটা নগদে গেছে। হ্যাঁ, এরপরে দেখো মার্চের 18 তারিখে আরিফ ট্রেডার্সকে পরিশোধ করা হলো 2,500 টাকা, তাইলে নগদ টাকা চলে গেছে। এরপরে মার্চের 20 তারিখে বলা আছে আসবাবপত্রের ওপর অবচয় ধরা হলো 300 টাকা, তাহলে এটা কিন্তু নগদে কোনো লেনদেন হয় না, এটা অনগদ লেনদেন, এইটা ক নম্বর প্রশ্নে যাবে। তাহলে ক নম্বর প্রশ্নে দুইটা আইটেম পাইছে, মার্চে 15 তারিখ আর 20 তারিখ। ওকে, পুরাতন আসবাবপত্র বিক্রয়, টাকা পাইছো, তাহলে নগদান ঘরে ডেবিট পাশে যাবে। ব্যক্তিগত প্রয়োজনে টাকা উত্তোলন, টাকা চলে গেছে, তাহলে নগদান ঘরে ক্রেডিট পাশে যাবে। অফিসে প্রয়োজনে উত্তোলন, অফিসে প্রয়োজনে উত্তোলন মানে ব্যাংক থেকে উত্তোলন করেছে, তাইলে ব্যাংক থেকে টাকা কমছে, নগদে টাকা বাড়ছে, এখানে কন্ট্রা এন্ট্রি হবে এটা 5,000 টাকা, কিন্তু 1,000 টাকা নগদ কমে গেছে। হ্যাঁ, এটা একটা কনফিউশন আইটেম ছিল, কারণ এখানে দেখো ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন 1,000 টাকা এবং অফিসের প্রয়োজনে উত্তোলন 500 টাকা, 5,000 টাকা, এটা কোথা থেকে উত্তোলন করেছে কোনো কিছু উল্লেখ নাই। তো ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন যখন করে তখন সাধারণত নগদ থেকেই করে, মানে প্রতিষ্ঠান থেকেই করে, ব্যাংক থেকে করে না। যদি ব্যাংক থেকে করে তাহলে উল্লেখ করে দেবে যে ব্যাংক থেকে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন। আবার অফিসের প্রয়োজনে যদি উত্তোলন করো, অফিস তো সবসময় চলমান, হ্যাঁ, এটার প্রয়োজনে যদি উত্তোলন করো, তার মানে কি তোমার যে চলমান ক্যাশ রয়েছে, বাহিরে একটা ক্যাশ বুক রয়েছে, সেটা হলো ব্যাংক, ওই ব্যাংক থেকে উত্তোলন করে নিয়ে আসে, এটা বাই ডিফল্ট ব্যাংক থেকেই উত্তোলন হবে এটা। তার মানে এই 5,000 টাকা এটা ব্যাংক থেকে উত্তোলন করা হয়েছে অফিসের প্রয়োজনে, কিন্তু এই 1,000 টাকা এটা প্রতিষ্ঠান থেকে উত্তোলন করা হয়েছে, নগদ হিসাব ক্রেডিট করতে হবে, নগদে ঘরে বসাইতে হবে। অনেকে এই 1,000 টাকা ব্যাংক কলামে বসায়, 5,000 টাকাও ব্যাংক কলামে বসায়, তো এটা বসাইলে ভুল হবে, এটা বসানো যাবে না। হ্যাঁ, এরপরে দেখো মার্চের 30 তারিখ বলা আছে ব্যাংক সুদ ও সার্ভিস চার্জ ধার্য করলো যথাক্রমে 500 টাকা এবং 1,000 টাকা। ব্যাংক সুদ ধার্য করছে, দেখো দুইটার পরেই কিন্তু ধার্য লেখা আছে, সুদ ধার্য করলে ক্রেডিট পাশে যাবে, আর সার্ভিস চার্জও ধার্য করলে ক্রেডিট পাশে যাবে, তো দুইটাই ক্রেডিট পাশে যাবে। অনেকেই মনে করে যে ব্যাংক সুদ আর সার্ভিস চার্জ দুইটা তো আলাদা জিনিস, চার্জ একটা সুদ একটা, তাহলে সুদ দিছে এটা ডেবিট পাশে যাবে আর চার্জটা ক্রেডিট পাশে যাবে, তো এই জায়গাটাই ভুল করে অনেকে। তো ব্যাংক সুদ ধার্য করছে, এই যে কথাটা দেখতে হবে, ধার্য করেছে, এই ধার্য করছে মানে কি এটা চার্জ কেটে নিয়েছে, ঠিক আছে, ইন্টারেস্ট কেটে নিয়েছে, তাহলে এটাও ক্রেডিট পাশে যাবে, তাহলে ব্যাংক সুদটাও ক্রেডিট পাশে যাবে, সার্ভিস চার্জও ক্রেডিট পাশে যাবে। তো এই দুইটা আইটেম বেশি কনফিউশন ছিল। তারপরে হলো এই যে 15 তারিখ, এটা ক নম্বর প্রশ্নে যাবে কি যাবে না, এটাও একটা কনফিউশন আইটেম ছিল, ঠিক আছে। তো এখানে আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে 25% নগদান বই, 50% নগদান বইতে যাবে, আর 50%, বাকি 50% যাবে সাধারণ জাবেদা ক নম্বর প্রশ্নে। তো এগুলো কিন্তু আমরা বিশ্লেষণ করতে পারলাম, এখন আমরা প্রশ্নগুলো সমাধান করে ফেলি। হ্যাঁ, ক নম্বর প্রশ্ন বলছে নগদান বইতে লিপিবদ্ধ হবে না, এরূপ লেনদেন সাধারণ জাবেদায় লিখো, ব্যাখ্যা ব্যতীত, ব্যাখ্যার দরকার নাই। তো আমরা ফাইন্ড আউট করে ফেলছি 15 তারিখ আর 20 তারিখ। এটা কিভাবে পোস্টিং দিব দেখো, এটা পোস্টিং দিব ফেরদৌস ট্রেডার্সের জাবেদা সাধারণ তারিখ হিসাবে শিরোনাম ও ব্যাখ্যা, ব্যাখ্যার দরকার নাই, হিসাবে শিরোনামই লিখবো, এখানে ও ব্যাখ্যা দেওয়ার দরকার নাই। খতিয়ান 30টা, ডেবিট টাকা ক্রেডিট টাকা। মার্চের 15 তারিখে কি ছিল? ক্রয় করেছি, তাই না, নাফিস ব্রাদার্স হতে ক্রয় করেছি, তাহলে এটা যেহেতু 50% বাকি তার 50% নগদে, তাহলে 25,000 টাকার 50% কত হবে? 12,500। তাইলে এটা আমরা লিখব ক্রয় হিসাব ডেবিট 12,500, পাওনাদার বা প্রদেয় হিসাব ব্র্যাকেটে নাফিস ব্রাদার্স দিব ক্রেডিট 12,500 টাকা। ওকে, আরেকটি জাবেদা আছে, এই জাবেদাটা নিয়েও অনেকের কনফিউশন, অনেকে দুইভাবে ব্যাখ্যা দেয়, তো আমিও এটা তোমাদেরকে ব্যাখ্যাটা আমি ক্লিয়ার করে দিচ্ছি যে কখন কোন জাবেদার দিবা। যে 20 তারিখের যেটা আছে, আসবাবপত্রের উপর অবচয় ধরা হলো, দেখো অবচয় যখন ধরা হয় তখন সাধারণ জাবেদায় পোস্টিং দিবা, সাধারণ জাবেদায় জেনারেল জার্নালের পোস্টিং দিবা অবচয় হিসাব ডেবিট, যার উপর অবচয় ধরবে সেটা ক্রেডিট, এটা হলো সাধারণ জাবেদা। আর যখন সমন্বয় জাবেদা করবা তখন অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট লিখতে হবে। তো অনেকে সাধারণ জাবেদা অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট দেয়, এটা হবে না। এটা যেহেতু এখানে ক নম্বর প্রশ্নে সাধারণ জাবেদা বলছে, তাহলে এটা জাবেদা দিতে হবে অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত
কার উপর ধরছে, আসবাবপত্রের উপর, তাইলে আসবাবপত্র হিসাব ক্রেডিট। হ্যাঁ, সাধারণ জাবেদা যার উপর অবচয় ধরবে সেটা ক্রেডিট করতে হবে। তাহলে মার্চের 20 তারিখ অবচয় হিসাব ডেবিট 300 টাকা, আসবাবপত্র হিসাব ক্রেডিট 300 টাকা। তাইলে দুইটা যোগ করব এবার, 12,500 আর 300 যোগ করলে 12,800 হবে, এই পাশেও 12,800। তাহলে ক নম্বর প্রশ্নের সমাধান শেষ হলো। খ নম্বর প্রশ্নটা দেখব। মার্চের 1 তারিখ থেকে 11 তারিখে লেনদেন দ্বারা ফেরদৌস ট্রেডার্সের 1 গড়া নগদান বই প্রস্তুত করো। তাইলে 1 গড়া নগদান বই আমরা একটু প্রস্তুত করব। মার্চের 1 তারিখে কি ছিল স্যার, লেনদেনগুলো একটু দেখি। নগদ জের ছিল 7,500 টাকা। তাইলে আমরা এই কলাম শক নিয়ে আর কথা বললাম না, শক নিয়ে বেসিক আলোচনা তো করেছি। তাইলে ডেবিট পাশে মার্চ 2025 মার্চের 1 তারিখে ব্যালেন্স বিডি দিয়ে 7,500 টাকা বসাই দিব। ওকে, এরপরে পরেরটা কি আছে, সুমন ট্রেডার্স হতে 5% বাট্টায় নগদে ক্রয় করা হলো। নগদে ক্রয় করছি মানে কি টাকা চলে গেছে, তো এখানে 4,000 টাকার 5% বাদ দিতে হবে, 3800 টাকা হবে। তাইলে এটা ক্রেডিট পাশে যাবে। মার্চের 4 তারিখ ক্রয় হিসাব দিয়ে 3,800 টাকা এখানে বসাই দেব। ওকে, এরপরের তারিখটা কত আছে, 8 তারিখ। পণ্য বিক্রয় করছে, বিক্রয় করলে কি টাকা আসে না চলে যায় বলো তো? চলে যায়, হ্যাঁ না, পণ্য চলে যায়, টাকা আসে। তাইলে টাকা আসছে মানে প্রাপ্তি, তাহলে ডেবিট পাশে আসবে। তাইলে মার্চের 8 তারিখ বিক্রয় হিসাব লিখে 15,000 টাকা এখানে ডেবিটে দিয়ে দেবো। ওকে, এরপরে দেখো মার্চের 10 তারিখ ব্যবসায় ব্যবহারের জন্য 3,000 টাকার চেয়ার ক্রয়, চেয়ার, আলমারি, তারপরে শোকেস এগুলো ক্রয় করলে আসবাবপত্র হিসাব লিখতে হয়। ঠিক আছে, টাকা আসছে না চলে গেছে বলো তো? চেয়ার ক্রয় করে কি টাকা নিয়ে আসছো না টাকা দিয়ে দিছো বলো? চেয়ার নিয়ে আসছো, টাকা দিয়েছো, তার মানে টাকা চলে গেছে, ক্রেডিট পাশে হবে। 10 তারিখে আসবাবপত্র হিসাব দিয়ে 3,000 টাকা লিখে দেবো। হ্যাঁ, এরপরে 11 তারিখ করেছে, বলছে ব্যবসায় মালিক অতিরিক্ত মূলধন আনলেন 45,000 টাকা। তাহলে তুমি ব্যবসায়ী কি টাকা পাইলা না? হ্যাঁ পাইছো, মালিক টাকা দিয়েছে, তাহলে তুমি পাইছো, তাহলে ব্যবসায় প্রাপ্তি ঘটেছে, তাহলে ডেবিট পাশে হবে। আর মালিক দিয়েছে, মালিক দিলে মূলধন হয়, ঠিক আছে, তাহলে মূলধন হিসাব লিখবো। তাহলে মূলধন হিসাব 45,000 টাকা ডেবিট পাশে বসাবো। এইবার এখন জের করব, এই সবগুলো যোগ করব। 7,500, 15,000 আর 45,000 যোগ করলে 67,500 হবে। এই পাশেও 67,500 লিখবো। লিখে 67,500 থেকে 3,000 আর 3,800 বাদ দিলে 60,700 হয়। এটি হলো ব্যালেন্স শিটে মার্চ মাসের 31 তারিখ পর্যন্ত, 31 তারিখে দিয়ে দিব, মানে যে মাসে অঙ্ক করব সেই মাসের শেষ পর্যন্ত, শেষ তারিখে ব্যালেন্স সিডি। ওকে, এরপরে মার্চের 1 তারিখ, মানে মার্চের পরে এপ্রিলের 1 তারিখ, সেটা ব্যালেন্স বিডি হিসেবে 60,700 টাকা হবে। এটা ছিল খ নম্বর প্রশ্নের অ্যান্সার। এরপরে গ নম্বর প্রশ্নের অ্যান্সারটি আমরা করব। গ নম্বর প্রশ্ন কি বলেছে? বলেছে যে প্রারম্ভিক হাতে নগদ 40,000 টাকা এবং ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন 15,000 টাকা ধরে মার্চের 12 থেকে 30 তারিখের লেনদেন দ্বারা 2 গড়া নগদান বই তৈরি করতে বলছে। তাহলে 2 গড়া নগদান বই তৈরি করব, তাইলে আমরা মার্চের একদম 12 তারিখ থেকে শুরু করব। মার্চের 12 তারিখে কি বলা আছে? রাজু ট্রেডার্স থেকে 15,000 টাকা নগদে এবং 25,000 টাকা চেক প্রাপ্তি। ওকে, আগে জেডটা বসাইনি। হ্যাঁ, মার্চের 1 তারিখে কি বলছে? ব্যালেন্স বিডি 40,000 টাকা নগদে, আর ব্যাংক জমাতিরিক্ত বলেছে, তাই না? ব্যাংক জমাতিরিক্ত বলেছে, দেখো ব্যাংক জমাতিরিক্ত 15,000 টাকা, তার মানে ক্রেডিট পাশে হবে। তাহলে ব্যালেন্স বিডি ক্রেডিট পাশে ব্যাংকের ঘরে 15,000 টাকা, মার্চের 1 তারিখ বসাই দিলাম। এরপরে 12 তারিখের লেনদেন থেকে শুরু হবে আমার খেলা, তাই না? রাজুর কাছ থেকে পেয়েছি 15,000 টাকা নগদে, 25,000 টাকা চেকে। তাইলে এটা লিখবো 12 তারিখে রাজু ট্রেডার্স, যার কাছ থেকে পেয়েছি তার নাম লিখবো। 15,000 টাকা নগদে, নগদ কলামে হবে, আর চেকে পাইলে ব্যাংক কলামে হবে 25,000 টাকা। ওকে, এরপরে 15 তারিখে নাফিস ব্রাদার্স হতে পণ্য ক্রয় 50% নগদে, তাহলে 50% টাকা চলে গেছে। 25,000 টাকার 50% কত হবে? 12,000 টাকা। তাহলে ক্রয় হিসাবে 12,000 টাকা 500 টাকা বসাই দেব। ওকে, এরপরে কি বলছে? আরিফ ট্রেডার্সকে পরিশোধ করা হলো 2,500 টাকা। তাইলে আরিফ ট্রেডার্স পাইছে টাকা, তাইলে টাকা চলে গেছে। আরিফ ট্রেডার্স 18 তারিখ ক্রেডিট পাশে বসাবো 2,500 টাকা। ওকে, এরপরে আসো কি বলেছে? বলেছে যে আসবাবপত্র অবশ্যই তো হবে না, পুরাতন আসবাবপত্র বিক্রয়, বিক্রয় করলে টাকা পাওয়া যায়, তাইলে আসবাবপত্র বিক্রয় করেছে, তাইলে আসবাবপত্র হিসেবে লিখবো, ডেবিট পাশে 8,000 টাকা বসাই দিব। হ্যাঁ, এরপরে কি বলেছে দাদুভাই? বলেছে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন 1,000 টাকা। এইটা আগে করো, এটা নগদে উত্তোলন করেছো, নগদ থেকে দিতে হবে, ঠিক আছে? তাইলে উত্তোলন হিসাব নগদ কলামে 1,000 টাকা বসাই দেবা। এরপরে দেখো আরেকটি অংশ বলেছে এখানে, অফিসের প্রয়োজনে 5,000 টাকা উত্তোলন করেছি, তাইলে কোত্থেকে? ব্যাংক থেকে উত্তোলন করতে হবে। তাইলে ক্রেডিট পাশে ব্যাংক কলামে টাকা কমে গেছে, তাইলে নগদান হিসাব দিয়ে দিব। আর ডেবিট পাশে নগদে টাকা বেড়েছে, তাইলে এখানে ব্যাংক হিসাব দিয়ে দিব। যেহেতু একই টাকা ডান পাশ থেকে বাম পাশে আসলো, বা হ্যাঁ, তখন সেটি কন্ট্রা এন্ট্রি দিতে হবে। হ্যাঁ, তখন কন্ট্রা এন্ট্রি দিতে হবে। ওকে,
এরপরে দেখো পরেরটা বলছে ব্যাংক সুদ ও সার্ভিস চার্জ ধার্য করলো, তাইলে প্রথম মনে করো ব্যাংক সুদ ধার্য করলো, তাহলে ব্যাংক সুদ ধার্য করলে ব্যাংক থেকে ক্রেডিট হবে, তাহলে ক্রেডিট কলামে ব্যাংক সুদ হিসাব দিয়ে 500 টাকা বসাই দেবো ব্যাংকের কলামে ক্রেডিট পাশে। তারপরে সার্ভিস চার্জ ধার্য করলো 1000 টাকা, এইটাও বসাই দেবো ক্রেডিট পাশে ব্যাংক কলামে, ঠিক আছে, ব্যাংক সার্ভিস চার্জ 1000 টাকা বসাই দেবো। তো বসানো শেষ, এখন আমাদের কি করতে হবে, ব্যালেন্সিং করতে হবে। ব্যালেন্সিং করার জন্য কি করব, আমরা এই যে ডেবিট পাশে নগদ কলাম যোগ করব 68,000, এই পাশে 68,000 লিখবো, 68,000 থেকে 1000, 2500 আর 12,000 বাদ দিলে 52,000 টাকা ব্যালেন্স শিটই হয়। ওকে, এরপরে আমরা কি করব, ব্যাংক কলাম ডেবিট পাশে 25,000 টাকা করব, এই পাশে যোগ করে দেখব 25,000 থেকে কমই হয়েছে, তো এখানে 25,000 হবে, এখানে ভুল হয়ে গেছে 25,000, হ্যাঁ, তাহলে এখানেও 25,000, 25,000 থেকে 1,000, 500, 5,000 আর 15,000 বাদ দিলে 3,500 টাকা হয়, ঠিক আছে, 3,500 টাকা ব্যালেন্স সিডি। তাইলে দুইটাই ব্যালেন্স সিডি ডেবিট ক্রেডিট পাশে হয়েছে। এখন যে পাশে ব্যালেন্স সিডি তার বিপরীত পাশে ব্যালেন্স বিডি দিয়ে তার পরের মাসের 1 তারিখে লিখতে হবে। মাসের পরে কি, এপ্রিলের 1 তারিখে ব্যালেন্স বিডি দিয়ে কত টাকা লিখবো, এখানে আমরা একটু ভুল করেছি, তোমরা যারা আগে স্ক্রিনশট নিয়েছো তারা কিন্তু ভুল করেছো, এখানে 52,000 টাকা হবে, হ্যাঁ, এখানেও 52,000, এইটা 25,000 টাকা হবে, এডিট করতে একটু ভুল হয়ে গেছে, ঠিক আছে। যারা স্ক্রিনশট নিয়েছো তারা কিন্তু এখন স্ক্রিনশট নিতে পারো, ঠিক আছে। তো এই ছিল 4 নাম্বার সৃজনশীল প্রশ্নের সমাধান। আশা রাখি তোমরা 4 নাম্বার সৃজনশীল প্রশ্নের সমাধানটা পেয়েছো এবং যে কনফিউশন লেনদেনগুলা ছিল সেইগুলা কিন্তু তোমরা কনফিউশন দূর করতে পেরেছো। তারপরেও যদি কোথাও কোনো প্রশ্ন থাকে বা কোনো পরামর্শ থাকে বা কোনো সাজেশন থাকে, তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, আমি তোমাদেরকে রিপ্লাই দিয়ে রেসপন্স করার চেষ্টা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।